মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইএম বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে গুলশান কলোনির একই জায়গায় গতকাল সন্ধ্যায় প্রথমে বাইকে করে আসা দুষ্কৃতীদের একেবারে অস্ত্র হাতে নিয়ে দাপাদাপি তাণ্ডবের ছবি এবং তারপর রাত ৩টে নাগাদ বোমাবাজির ঘটনা। আর এই তাণ্ডবের ঘটনায় ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, ধৃতদের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো যে বেপরোয়া দুষ্কৃতীরা দেখতে পাওয়া গেছে গুলশান কলোনিতে, এবং সেক্ষেত্রে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন গোয়েন্দা বিভাগ তারা কিন্তু গতকালকে বিভিন্ন জায়গায় তারা জানাচ্ছে তল্লাশি চালিয়েছে। কিন্তু সেই তল্লাশিতে ইনতালি থেকে 2জনকে এবং নারকেলডাঙ্গা থেকে 1জনকে তারা গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে একটি 1 শটার পিস্তল রয়েছে, অন্যদিকে হচ্ছে একটি 7mm পিস্তল রয়েছে এবং তাদের কাছ থেকে 4 রাউন্ড কার্তুজ সেটাও কিন্তু উদ্ধার হয়েছে। এখন তাদের বিরুদ্ধে 2টি স্পেসিফিক ধারায় মামলা করেছে, 2টি কেস স্টার্ট করেছে পুলিশ। অন্যদিকে একেবারে এই যে ঘটনা, যেরকম ভাবে দৃশ্য দেখতে পাওয়া গেল গুলশান কলোনিতে, একেবারে বেপরোয়া দুষ্কৃতীরাজ কলকাতা শহরের মধ্যে, এবং একবার শুধু হাতে পিস্তল উঁচিয়ে যে দাপাদাপি তা নয়, তার পরবর্তীকালে আবারও রাত্রেবেলা বোমাবাজি করতে দেখা গেল। অর্থাৎ ডোন্ট কেয়ার মনোভাব যে এক দুষ্কৃতীদের, সেটা কিন্তু সামনে এলো এবং তার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে বর্তমানে তারা রেড করেছে এবং রেড করে এন্টালি থেকে 2জনকে এবং নারকেলডাঙ্গা থেকে 1জনকে গ্রেপ্তার করেছে। ধন্যবাদ পার্থপ্রতিম। গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা, 3 জন সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা এই গতকালের যে ঘটনা, যে তাণ্ডবের ঘটনা, বন্দুক হাতে দাপাদাপির ঘটনা, সেই ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ পুলিশের। ধৃতদের কাছ থেকে একটি দেশি বন্দুক এবং 2টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শুধুমাত্র গতকাল সন্ধ্যাবেলায় যে বন্দুক হাতে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়েছে সেটাই নয়, গুলশান কলোনিতে অটো স্ট্যান্ড এলাকায় এরপর রাত 3টের সময় ফের বোমাবাজি হয়। সিসিটিভি ফুটেজে সেই ছবিও ধরা পড়েছে। আর এরপর আজ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নেপালে গণবিদ্রোহের আগুনে জ্বলছে একের পর এক মন্ত্রীর বাড়ি, চলেছে ভাঙচুর, হয়েছে অগ্নিসংযোগ। বীরগঞ্জে আইনমন্ত্রী অজয় চৌরাসিয়া, জলসম্পদ মন্ত্রী প্রদীপ যাদবের বাড়ি কার্যত কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে। এমনকি 1 মাস আগে পদত্যাগ করেও রক্ষা পাননি প্রশাসনিক মন্ত্রী রাজকুমার গুপ্তা। তার বাড়িতেও চলেছে অবাধে ভাঙচুর। নেপাল জুড়ে আন্দোলনকারীদের ক্ষোভ মূলত আছড়ে পড়েছে রাজনীতিবিদদের ওপর। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, আরও এরকম একাধিক মন্ত্রীর ওপর মারধর, ভাঙচুর, আগুন, কোনোটাই বাদ যায়নি। আন্দোলনের গতি প্রকৃতি দেখে একটা বিষয় স্পষ্ট, রাজনীতিবিদদের দুর্নীতি, আচার আচরণ, স্বজন পোষণ কাজকর্মে তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। গ্রাউন্ড জিরোয় পৌঁছে এবিপি আনন্দর ক্যামেরাতে ধরা পড়ল ক্ষোভের বহিঃপ্রকাশের সেই ভয়ঙ্কর ছবি। জলসম্পদ মন্ত্রী প্রদীপ যাদবের বাড়িতে সাধারণ মানুষের রোষ আছড়ে পড়েছিল গত পরশুদিন। সেই রোষের আগুনে পুরে একেবারে ছারখার হয়ে গিয়েছে বাড়ি। আমরা দেখতে পাচ্ছি বাড়ি কম, সুবিশাল অট্টালিকা বলা ভালো, সেই সুবিশাল অট্টালিকা কিন্তু একেবারে ভেঙে চুরে ঘরের থেকে সরঞ্জাম বের করে স্থানীয় মানুষজন এবং যারা সাধারণ জনতা, যারা বিক্ষুব্ধ, তারা আগুন লাগিয়ে দেয়। अपने लिए लड़ रहे हैं और किसी के लिए नहीं। वो चोर के पी लिए लोग बोले कि ये भी नेता है, इसके घर में भी आग लगाओ। নেপালের বীরগঞ্জে জলসম্পদ মন্ত্রী প্রদীপ যাদবের বাড়ির যখন এই হাল, তখন মাসখানেক আগে অলি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেও রেহাই পাননি প্রশাসনিক মন্ত্রী রাজকুমার গুপ্তা। তার বাড়িতেও চলেছে হামলা। বীরগঞ্জে সেই বাড়িতে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল গত পরশুদিন। 1 মাস আগে তিনি পদত্যাগ করেন এবং তিনি পদত্যাগ করলেও তার বিরুদ্ধে যে সাধারণ মানুষের ক্ষোভ, ताते बिंदु मात्र भाटा पड़ेनी। क्या मेन आरोप करप्शन है? क्या है कि इस सब का मतलब कि एक नेता होने के कारण से, तो इसे मतलब कि केपी ओली का पार्टी का है, मतलब कि और मतलब कि शेर बहादुर का पार्टी का है। इसी माध्यम से मतलब जेएनजी के कारण से मतलब कि जितना नेता का घर है सबका मतलब कि ऐलान था कि मतलब कि सारा नेता के घर मतलब कि जला देने के लिए। বীরগঞ্জে ভাঙচুরের পর আগুন লাগানো হয়েছে আইনমন্ত্রী অজয় চৌরাসিয়ার বাড়িতেও।
যে বাড়ি একসময় রাজনৈতিক নেতাকর্মীদের ভিড়ে গমগম করত, আজকে সেই বাড়ি এই রকম ধ্বংসস্তূপের চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ি নেপালের সাংসদ এবং আইনমন্ত্রী অজয় চৌরাসিয়ার বাড়িতে এইভাবেই সাধারণ মানুষের, তরুণ প্রজন্মের আক্রোশ আছড়ে পড়েছিল। কিন্তু একের পর এক মন্ত্রীর বাড়ির এই হাল হলো কেন? জনপ্রতিনিধি হয়েও কি করে তারা জনগণের মন বুঝতে ব্যর্থ হলেন? তার মানে কি বহুদিন আগেই জনতার থেকে দূরে চলে গেছিলেন তারা? আর তারই জেরে কি আজ এই ভয়ঙ্কর পরিণতি? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। একজন মেয়রের নাম উঠে আসছে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে। তিনি কাঠমান্ডুর মেয়র বালেন শাহ। আর অন্যদিকে এই মুহূর্তে একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে আর এক মেয়রের ভবিষ্যৎ। নেপালের বীরগঞ্জ পুরসভা যেমন আগুন লাগিয়ে ভাঙচুর করে শেষ করে দেওয়া হয়েছে, তেমনি রেহাই পায়নি এই পুরসভার মেয়রের বাড়িও। বিদ্রোহের আগুনে ছারখার নেতা, মন্ত্রী, মেয়রের বাড়ি। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ লাভার মতো ছিটকে বেরিয়েছে। নেপালের বুকে যেন রাজনৈতিক ভূকম্পন। ক্ষোভের আগুনে পুড়ে খাক হয়ে গেছে নেপালের একের পর এক মন্ত্রীর বাড়ি। এই পরিস্থিতিতে নেপালের ভবিষ্যতের প্রধান মুখ হিসেবে যখন উঠে আসছে কাঠমান্ডুর মেয়র বালেন শাহর নাম, তখন আরেক মেয়রের পরিণতি সম্পূর্ণ উল্টো, ভয়ঙ্কর। বিদ্রোহের আগুনে পুড়ে গেছে বীরগঞ্জের মেয়র রাজেশ মানসিং এর বাড়ি। প্রাসাদের মতো ঝাঁচকচকে বাড়ির দেয়াল জুড়ে এখন শুধুই অগ্নিচিহ্ন। একদিকে যখন নেপালের কাঠমান্ডুর মেয়র বালেন শাহ ক্রমশ প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে যাচ্ছেন, নেপালের পরবর্তী প্রধানমন্ত্রীর চেয়ারে বসার ক্ষেত্রে তার নাম অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, আর অন্যদিকে আরেক মেয়র যিনি এই বাড়িতে থাকতেন, রাজেশ মানসিং, এখানে তার বাড়ি, তার পাশেই তার আরেকটি বাড়ি, যে বাড়িতে তার যাবতীয় দলীয় কাজকর্ম, প্রশাসনিক কাজকর্ম সেগুলো করা হতো, সেই বীরগঞ্জের মেয়র, তার বাড়ির এই চেহারা। তার দুটি বাড়িতেই ভাঙচুর চলেছে। বাড়ির ভেতরের দিকের অংশ তা কিন্তু প্রত্যেকটা ঘর একেবারে পুড়ে গিয়েছে। দেয়ালের ফল সিলিং, ছাদের দেওয়ালের পেন্টিং, সমস্ত কিছু কিন্তু পুড়ে গিয়েছে। এই অবস্থাতে বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। বাড়িতে আগুন ধরানোর ঠিক আগে কোনো ক্রমে পরিবার নিয়ে পালিয়ে বাঁচেন মেয়র রাজেশ মানসিং। পাশেই আরেকটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি, সুবিশাল বাড়ি। এখানে মূলত তার দলীয় কাজকর্ম সারতেন এই বীরগঞ্জের মেয়র। সেই বাড়িতেও কিন্তু একই রকম ভাবে ভাঙচুর করা হয়েছে। দুটি বাড়িতেই এই মুহূর্তে নেপাল পুলিশের তরফ থেকে নিরাপত্তাজনিত কারণে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মেয়রের মতোই বীরগঞ্জ পুরসভাতেও তাণ্ডবের ছাপ স্পষ্ট। বেঁকিয়ে দেওয়া হয়েছে জানলার শিক, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুরসভার ভেতরেও। একদিকে যখন বীরগঞ্জের মেয়র রাজেশ মানসিং এর বাড়িতে জনতার ক্ষোভ আছড়ে পড়ে, ঠিক সেই সময় নগরপালিকা অর্থাৎ বীরগঞ্জ পুরসভা, তাতেও কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে সেই বীরগঞ্জ যে মিউনিসিপ্যালিটি রয়েছে, সেই বীরগঞ্জ মিউনিসিপ্যালিটিতে এইভাবেই এখানে হামলা চালানো হয়, ভেঙে চুরে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে এখানে পুরসভার প্রত্যেকটা বিভাগ। আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকেই স্পষ্ট যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরে ভাঙচুর চলেছে, প্রত্যেকটা ঘরে তাণ্ডব চলেছে, এবং সেই তাণ্ডবের ছবি কিন্তু এখনো দগদগে অবস্থায় রয়েছে। নেপালের অন্যান্য নানা প্রান্তের মতোই বীরগঞ্জ জুড়ে এখনো জারি রয়েছে কারফিউ। শুনশান রাস্তাঘাট, প্রায় জনমানব শূন্য গোটা এলাকা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নেপাল।